কৌণিক ভরবেগ করাবো তার আগে আমরা ভ্রামকের ব্যাপারটা আবার যাই। এখানেও ভ্রামক আসবে। ভ্রামক ইকুয়াল টু আমরা জানি রাশি ইনটু দূরত্ব, রাশি ইনটু দূরত্ব। তাহলে আমরা এই ক্ষেত্রে পড়ছিলাম, আমরা এইসব ক্ষেত্রে পড়ছিলাম যে যদি রাশির নাম চেঞ্জ হয় তাহলে ভ্রামকের নামটাও পরিবর্তন হয়ে যায়। রাশি হিসেবে যদি আমরা বল বসাই তাহলে বল ইনটু দূরত্ব, আর যদি ভর বসাই তাহলে ভর ইনটু দূরত্ব, আর যদি জড়তা বসাই তাহলে জড়তা ইনটু দূরত্ব। ভ্রামকের নাম চেঞ্জ হয়, বলের ভ্রামক, ভর ভ্রামক, জড়তার ভ্রামক, এরকম পড়ছি না? জি স্যার। আজকে আমরা রাশির জায়গায় বসাবো ভরবেগ, আর সাথে থাকবে দূরত্ব। কি ধরনের ভরবেগ বসাইছি আমরা বলতেছি আমরা রৈখিক ভরবেগ, যেটা আমরা এতদিন করছি, ভর এবং বেগের গুণফল, যেটাকে আমরা ভরবেগ বলি। ওই ভরবেগটা আমরা রাশির জায়গায় বসাইলাম, তাহলে ভ্রামকের নাম কি হবে? ভরবেগের ভ্রামক বা ভরবেগ ভ্রামক হবে না? জি স্যার। এই ভরবেগের যে ভ্রামক বা ভরবেগ ভ্রামক, এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। এই জিনিসটা তোমরা বের করতে পারো কিনা সেটা আমি তোমাদেরকে নিজেদের থেকে বলছিলাম আর কি করার জন্য, কিন্তু পারো নাই। আমি দেখছি আমার দরকার ছিল এই জিনিসটা, যেন আমি এক জিনিস দিয়ে সবকিছু বুঝে দিতে পারি। তাহলে জড়তার ভ্রামক, বলের ভ্রামক আমরা যেভাবে পড়ছি, ভরবেগ বা কৌণিক ভরবেগও সেম, সেটাকে আমরা বলতেছি ভরবেগের ভ্রামক। তাহলে এখানে ভরবেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভরবেগকে প্রকাশ করি পি দ্বারা, আর দূরত্বকে প্রকাশ করি আমরা আর দ্বারা। তাহলে পি ইনটু আর, আর কৌণিক ভরবেগকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এল দ্বারা, বা যেটাকে আমরা ভরবেগের ভ্রামক বলে থাকি। তাহলে ওখান থেকে আসে এল ইকুয়াল টু পি ইনটু আর। এখন কৌণিক ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এই ভরবেগও মানে যেটাকে আমরা রৈখিক ভরবেগ বলি সেটাও একটা ভেক্টর রাশি, আর দূরত্ব অলওয়েজই ভেক্টর রাশি। তো সেই ক্ষেত্রে দুইটা ভেক্টর রাশির রেজাল্ট যখন আরেকটা ভেক্টর রাশি হয় তখন আমরা কি ধরনের গুণ দেই? ক্রস গুণন না? জি স্যার, ক্রস গুণন। তো ওটা আমরা ভেক্টর রূপ যদি একটু আমরা দেখি, ভেক্টর রূপ কিভাবে ভেক্টর রূপটা দেখা যায়। ফ্যারাডে সূত্রের ম্যাথ ইএমএস চিহ্নই নাটক সমীকরণ দিয়ে ইএমএস নিবে, এগুলাই আছে। মজাই মজা নাকি? আর ভেক্টর ক্রস পি ভেক্টর, সেটা হচ্ছে তোমাদের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে কিভাবে আমরা লিখি? তুমি চাইলে পি ক্রস আরও লিখতে পারো, তেমন কোনো সমস্যা হবে না, দিকটা পরিবর্তন হয়ে যাবে। আর ক্রস পি এর দিক যে দিকে হয়, পি ক্রস আর এর দিক ঠিক তার অপোজিটে হবে, আচ্ছা দিকটা চেঞ্জ হয়ে যাবে ক্রস গুণনের নিয়ম অনুযায়ী আর কি। বুঝতে পারছো? বুঝি নাই। এখন এটা আমাদের কি কাজে লাগে, বা এটাকে আমরা চাইলে আরেকটু চেঞ্জ করতে পারি। তাহলে ভরবেগের যদি ক্রস গুণন হয়, ক্রস গুণনের যে আমরা সূত্রটা লিখি সেটা কি মনে আছে? পি ক্রস আর যদি লিখি মানের ক্ষেত্রে, আর পি মান লিখলে সাথে sin থিটা থাকে না ক্রস গুণনে? জি স্যার। মানে এই সূত্রটা বসাচ্ছি তখন যখন sin থিটার মান 1 হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো সবসময় sin থিটার মান 1 হবে না, অর্থাৎ আর এবং পি এর মাঝখানে কোণ তো সবসময় কি হচ্ছে না, সবসময় যে 0 হবে ব্যাপারটা তো এরকম না। তাহলে কৌণিক ভরবেগের ভেক্টর রূপ হচ্ছে L ইকুয়াল টু R ক্রস P। তুমি P ক্রস R ও লিখতে পারো, শুধু দিকটা চেঞ্জ হয়ে যাবে। এবং কৌণিক ভরবেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। কেন? কারণ এটা হচ্ছে একটা ভ্রামক। তুমি আরো ভালোভাবে মনে রাখতে পারো, পৃথিবীতে যত ভ্রামক আছে সব ভ্রামকই একটা ভেক্টর রাশি। বলের ভ্রামক টর্ক, সেটাও ভেক্টর রাশি। জড়তার ভ্রামক আই, সেটাও ভেক্টর রাশি। ভরবেগের ভ্রামক, সেটাও একটা কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। পৃথিবীতে যত ভ্রামক আছে সবগুলোই ভেক্টর রাশি। তাহলে কৌণিক ভরবেগ বলতে আমরা কি বুঝবো? ভরবেগের ভ্রামক বুঝবো। ভরবেগ দ্বারা যদি আমরা কোনো বস্তুতে ভ্রামক সৃষ্টি করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো কৌণিক ভরবেগ বা ভরবেগের ভ্রামক। সেটার সূত্র হচ্ছে L ইকুয়াল টু, মেইন সূত্র হবে এটা, L ইকুয়াল টু আর পি sin থিটা। এখন এটা তো তুমি এভাবে বুঝছো, কিন্তু দেখবা কোথায় এই জিনিসটা? তুমি কোথায় দেখতে পাও? প্র্যাকটিক্যাল ইউজটা কোথায় হয়? যারা অলিম্পিক গেমস দেখো, ওখানে একটা সাঁতার বলতে ডাইভিং একটা প্রতিযোগিতা আছে না, যে এখান থেকে এভাবে লাফ দিয়ে ঘুরে 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 পানিতে পড়ে যে, দেখছো কেউ? আমার কথা কি শোনা যাচ্ছে না?
জি স্যার। বলতেছি এরকম একটা অ্যাথলেটিক আছে না, যে এখান থেকে লাফ দিয়ে এবার ঘুরে ঘুরে পানিতে পড়ে যায়, ডাইভিং। জি স্যার দেখছি। জি স্যার। এখন ওইটার মধ্যে যদি তোমরা একটু একটা জিনিস খেয়াল করে দেখো, ওখানে যে লাফ দেয়, লাফ দেওয়ার পর সে ঘুরতে চায়, তাহলে এই যে ঘুরতেছে, ঘুরার জন্য কি লাগবে, তার একটা ভ্রামক লাগবে। এখন সে যে ঘুরবে কি দ্বারা ঘুরবে, সে যে ঘুরতেছে কি দ্বারা ঘুরতেছে, আমরা বলতেছি সে ভরবেগ দ্বারা ঘুরতেছে। কি কেন ভরবেগ? কারণ সে ওই যে এই কাঠটার মধ্যে একটা বল দেয়, বল দেওয়ার কারণে সে একটা উপরের দিকে একটা কি পায়, প্রতিক্রিয়া পায়। সেই প্রতিক্রিয়াটার কারণে সে প্রথমে ছিল এটার উপরে স্থির, এরপরে সেইখান থেকে গতিশীল হয়, সেই গতি নিয়ে সে নিচের দিকে পড়ে। তার মানে এই ধাক্কাটা দেওয়ার কারণে তার ভরবেগের চেঞ্জ হয়েছে, আগে সে স্থির ছিল, এখন সে একটা গতি প্রাপ্ত হয়েছে, সেই গতির প্রভাবে সে একটা ভরবেগ প্রাপ্ত হয়। এখন সেই ভরবেগটাকে কাজে লাগায় সে কি করে, একটা ভ্রামক অথবা ঘূর্ণন সৃষ্টি করে। এখন সে কি কন্টিনিউয়াস ঘুরতে থাকে, না প্রথম ক্ষেত্রে মানে নরমালি থাকে, এরপর যখন পড়তেছে তখন মাঝখানে সে কয়েকটা ডিগবাজি দেয়, যেটাকে আমরা কি বলতেছি, ভ্রামক সৃষ্টি করছে, অর্থাৎ ঘুরছে। এরপর পানির কাছাকাছি যখন যাচ্ছে, পানিতে যখন সে পড়বে, তখন সে কিন্তু আবার ভ্রামকটাকে কি করে দেয়, নষ্ট করে দেয়। আমি কি কথাটা বুঝাতে পারছি? জি স্যার। তো এই কণিক ভরবেগের প্রয়োগটা বেসিক্যালি আমরা ওখানে বলি আর কি। আর একটা হচ্ছে, আরো একটা ব্যাপার বলতে পারো, সেটা হচ্ছে নাচের ক্ষেত্রে মেয়েদের যে নাচানাচির যে ব্যাপারটা আছে, এখানে যখন রাউন্ড শেপে ঘুরে, মানে ঘুরে যখন নাচে, তখন দেখবা হাতটা একটু ছড়ানোর চেষ্টা করে বা হাতটা ছড়াই রাখার চেষ্টা করে। তার কারণ হচ্ছে হাতটা যত ছড়াই রাখবে, সে ভ্রামক তত বেশি প্রয়োগ করতে পারবে। এখন তার যখন ঘূর্ণনের দরকার নাই বা নাই, তখন সে আবার ছোট হয়ে যায়, তাহলে ভ্রামকটাকে সে কমায় ফেলে। কারণ আমরা জানি ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব যত বেশি হবে, ভ্রামকের মানও তত কি হবে, বেশি হবে। এই কারণে হাতটা তুমি যদি ছড়াই দাও, অথবা ডিগবাজির ক্ষেত্রে তুমি হাত পা যদি গুটাই ফেলো, সেই ক্ষেত্রে সে ঘূর্ণনটা কি করে ফেলে, বৃদ্ধি করে ফেলে আর কি। এখন এখান থেকে সূত্রটা চাইলে আমরা একটু বড় করতে পারি। কিভাবে? L equal to P R, P এর পরিবর্তে আমরা লিখতে পারি M V R, আবার V এর পরিবর্তে লেখা যায় R ওমেগা, এটাকে লেখা যাচ্ছে M ওমেগা R স্কয়ার। তাহলে আবার একটু খেয়াল করে দেখো, M এবং R স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়, I। M R স্কয়ার পরিবর্তে I লেখা যায়, তাহলে I ওমেগা। তাহলে L ইকুয়াল টু আরেকটা সূত্র দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে I ওমেগা। যদিও এটার ব্যবহার অত বেশি আমরা এখানে দেখি না, মোটামুটি কমই আসে। তারপরে এটার ডিটেইলস আমরা পরীক্ষার পরে আরেকটা ক্লাস দিব, সেই ডিটেইলস আমরা ওখান থেকে চলে যাব। এই ছিল কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা। কৌণিক ভরবেগটা আমরা কোথায় ব্যবহার করি সেই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা। এবার আমরা অঙ্কে চলে যাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, নয়ন 25 গ্রাম ভরের একটি পাথর খণ্ডকে 1 মিটার দীর্ঘ একটি সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে। পাথর খণ্ডটি প্রতি সেকেন্ডে 5 বার ঘুরছে। পাথরের ঘূর্ণন সংখ্যা একই রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। সুতা সর্বাধিক 40 নিউটন বল সহ্য করতে পারে। একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করবো, আসি প্রথমে সেটা। নয়ন 25 গ্রাম ভরের একটি পাথর খণ্ডকে 1 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে। তাহলে এটা কি অনুভূমিক তলে ঘুরাচ্ছে না উল্লম্ব তলে ঘুরাচ্ছে, এই ধরনের কোনো ইনফরমেশন আমাদেরকে দিছে না স্যার। তাহলে যদি এরকম কোনো ইনফরমেশন আমাদেরকে না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিজেরা ধরে নিব যে সে অনুভূমিক তলে ঘুরছে। অনুভূমিক তো বুঝতে পারতেছো, গত ক্লাসে করাইছি, ফ্যান যেভাবে ঘুরতেছে মাথার উপরে ঘুরাচ্ছে আর কি। তাহলে ভর দিয়ে দিছে আমাকে, এরপরে কি দিয়ে দিছে, দৈর্ঘ্য দিয়ে দিছে, এরপরে ওমেগা বের করতে পারবো, যেহেতু প্রতি সেকেন্ডে 5 বার ঘুরছে বলা হয়েছে। হ্যাঁ, ঘূর্ণন সংখ্যা একই রেখে সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করছে। সুতা সর্বাধিক 40 নিউটন সহ্য করতে। আচ্ছা, প্রথম প্রশ্নটা বলছে প্রথম ক্ষেত্রে অর্থাৎ সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করার আগে কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে কৌণিক ভরবেগের সূত্রই মাত্র আমরা পড়ছি যে L equal to RT। যেহেতু কোণের কোনো ব্যাপার আমাদের এখানে বলে নাই, তাহলে সেটাকে আমরা 1 ধরে নিব।
তাহলে আর এর মান জানি, পি এর মান জানতে হলে আমাকে কি কি জানতে হবে? এম আর ভি জানতে হবে। ভিও জানতে পারবো না, এখান থেকে সরাসরি আমরা ভি কেও ভেঙে ফেলি। আর ওমেগা তাহলে এম আর স্কয়ার ওমেগা দাঁড়াচ্ছে এল এর সূত্র। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এম এর মান আমাকে দেওয়া আছে কত গ্রাম? 25 গ্রাম। গ্রামকে নিবা কেজিতে। 1 মিটার দৈর্ঘ্য। আর এর মান দেওয়া আছে। ওমেগার মান প্রতি সেকেন্ডে 5 বার ঘুরছে, সেখান থেকে বসালে তুমি কৌণিক ভরবেগ পাই যাবা। কোনো প্রশ্ন? ঠিক আছে। এখানে পায়ের পাকে 180 ধরবো? না না, পাইয়ের মান কোণের সাথে থাকলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এদের সাথে থাকলে না তুমি 180 ডিগ্রি ধরবা। এখানে সাইন কস এগুলো কিছু আছে না স্যার। তাহলে 3.1416 ধরবা। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলতেছে নয়ন সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘূর্ণন সফলভাবে সম্পন্ন করতে পারবে কিনা। তাহলে সফলভাবে ঘূর্ণন সম্পন্ন করতে হলে তাকে কি করতে হবে? তাকে দেখাইতে হবে যে সুতা যে টানটা সহ্য করতে পারে সেই টানের চেয়ে কম বল প্রযুক্ত হচ্ছে। অর্থাৎ আমরা গতদিন যেটা করছি যে অনুভূমিকভাবে যখন ঘুরাবো তখন সুতার টান ইকুয়াল টু হবে FC প্রাইম। ওখান থেকে আমরা বলতে পারবো m ওমেগা স্কয়ার r। তাহলে m এর মানও দেওয়া আছে তোমাকে 25 গ্রাম কেজিতে নিবা। ওমেগার মান প্রতি সেকেন্ডে 5 দেওয়া আছে, তো সেটাকে ওমেগার মান বের করবা। আর r এর মান হচ্ছে 1 মিটার। সবগুলো বসানোর পর যে বলটা আসবে সেটার সাথে কত তুলনা করবা? 40 নিউটন। যদি এই বলের মানটা 40 থেকে বেশি আসে তাহলে কি হবে? সুতাটা ছিঁড়ে যাবে, অর্থাৎ সফলভাবে ঘুরাইতে পারবে না। আর যদি 40 থেকে কম আসে তাহলে ঘুরাতে পারবে। ক্লিয়ার কথা? জি স্যার। এরকম প্রশ্ন আসবে। এখন আমি তো এখানে নয়ন একজনের কথা বলছি, এরকম যদি দুইজনের কথা বলে যে নয়ন এবং মনে করো যে কি বলবো আরেকটা নাম, আরেক যে কোনো একজন নাম আর কি, নয়ন প্রতি সেকেন্ডে 5 বার ঘুরাচ্ছে, আরেকজন মনে করো যে 1 মিনিটে 60 বার ঘুরাচ্ছে। কি বলছি বুঝে গেছে? নয়ন প্রতি সেকেন্ডে 5 বার ঘুরাচ্ছে, আরেকজন কোন একজন ব্যক্তির নাম দিয়ে দিলাম, বললাম সে প্রতি মিনিটে 60 বার ঘুরাচ্ছে। তাহলে কে কার সুতাটা ছিঁড়ে যাবে? এরকম প্রশ্ন করতে পারে না? জি স্যার। তখন সেই ক্ষেত্রে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে? দুইজনের সাপেক্ষে বের করতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল প্রথমটা। এই দ্বিতীয়টাতে আমাদের একটু ঝামেলা আছে। দ্বিতীয়টা দেখতে পাচ্ছ? প্রশ্ন দ্বিতীয়টা। জি স্যার। একটা বোর্ড সালে দিনাজপুর বোর্ড মেবি 19 সালে আসছে। বলছে 1 মিটার এবং আমি হুবহুই তুলে দিয়েছি এটা। 1 মিটার এবং 0.707 মিটার দৈর্ঘ্যের দুইটি সরু সুষম দণ্ডের ভরদ্বয়, দুইটার ভর হচ্ছে যথাক্রমে 10 কেজি এবং 20 কেজি। তাহলে দুইজনের ভর দেওয়া আছে, দুইজনের দৈর্ঘ্য দেওয়া আছে। এদের উভয়ই দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে 300 বার ও 350 বার একটি মোটরের সাহায্যে সমকোণিক বেগে ঘুরছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো অনেকটা দণ্ডগুলো হচ্ছে অনেকটা এরকম। এই আমার যে মার্কারটা আছে মার্কারটার মতো। তাহলে এই মার্কারের মাঝখান দিয়ে যদি আমি অক্ষ কল্পনা করি তাহলে কি হচ্ছে? মাঝখান দিয়ে যদি অক্ষ কল্পনা করি তাহলে সে ঘুরবে, কিন্তু এই দণ্ডগুলোর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া আছে। একটা দেওয়া আছে 1 মিটার, আরেকটা দেওয়া আছে 0.707 মিটার। আচ্ছা, ভরও দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে এখন ওরা আমাদেরকে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে একটা দণ্ড ধরে যে অক্ষটার কথা বলতেছে অক্ষটা যাবে তার কোনখান দিয়ে, কে বলতে পারবা? মধ্যবিন্দুগামী বলছে। মধ্যবিন্দুগামী মানে ঠিক মাঝখান দিয়ে না? আমরা একটা সূত্র পড়ছিলাম যে সরু সুষম দণ্ডের ঠিক মাঝখান দিয়ে যদি কখনো কি যায়, অক্ষ যায়, তাহলে তার জড়তার ভ্রামকের সূত্রটা কি? অক্ষ যায় তাহলে I = ml²/12। হ্যাঁ, I = এখন এই সব কিছু ঠিক আছে, লাস্টে বলছে মোটরটি বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি 20 সেকেন্ডের মধ্যে থেমে যায়। এবং প্রথম যে প্রশ্নটা এটা মোটামুটি আরেকটা প্রশ্নের সাথে লিংক। দেখো, মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে থেমে যাবে? আমরা ফ্যানের অঙ্ক করাইছিলাম না এই চ্যাপ্টারের একদম প্রথম দিকে? একটা ফ্যান
প্রতি মিনিটে এতবার ঘুরতেছে, সুইচ বন্ধ করে দেওয়ার পর এত সেকেন্ডে থেমে যায়, তাহলে ফ্যানটি কতবার ঘুরবে মনে আছে? এরকম অঙ্ক করেছিলাম যে, এরকম ম্যাথ করেছিলাম যে, মনে আছে? না স্যার ভুলে গেছি। জি স্যার। এরকম ম্যাথ করেছি কিনা সেটার কথা বলতেছি। তুমি যে অঙ্ক ভুলে গেছো এটা তো আমি জানি, তুমি যে অঙ্কের নিয়ম ভুলে গেছো এটা তো আমি অনেক আগে থেকে জানি। আমি বলছি এরকম করাইছি কিনা, নাকি এটাও ভুলে গেছো? জি স্যার করেছিলেন একবার। জি স্যার একবার করাইছি। হ্যাঁ একবারই তো করাবো, কয়বার করাবো বলো? চ্যাপ্টারের টপিকস তো একটাই। এটা করি কিভাবে আমরা? এটা আমরা কিভাবে করি? মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে থেমে যায়। এটা আমরা যেভাবে করি সেটা হচ্ছে যে, প্রথমে তোমাকে ওমেগা নট বের করতে হবে, 2 পাই ক্যাপিটাল N ডিভাইডেড বাই স্মল t। এখানে দেওয়া আছে যে প্রথম দণ্ডটি সে প্রতি মিনিটে 300 বার ঘুরতেছে, তাহলে তুমি n এর মান 300 আর প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, এগুলো বসালে তুমি ওমেগা নট পাবা। লাস্টে 20 সেকেন্ড পরে সে থেমেই গেছে, থেমে গেলে যেটাকে আমরা শেষ কৌণিক বেগ বলি ওমেগা, সেটা হয়ে যাবে 0। এতে সে সময় নিছে 20 সেকেন্ড। তাহলে এখানে ওমেগা নট না, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। এখান থেকে তুমি আলফার মানটা বের করবে। আলফা মানে কি মনে আছে? জি স্যার। আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে প্রথমে তার একটা বেগ জি ছিল, স্যার। পরবর্তীতে তার বেগটা কি ধরনের বেগ, সেটা কৌণিক বেগটা 0 হয়ে গেছে। এখান থেকে 0 হওয়ার জন্য সে সময় নিচ্ছে 20 সেকেন্ড। তাহলে কোনো একটা জিনিস যদি থেমে যায় তাহলে অবশ্যই তার উপর কি কাজ করে আমরা জানি, মন্দন। তাহলে আলফার মানটা তুমি খেয়াল রাখবা বা দেখবা মাইনাসে আসবে, আসলো। এরপরে থিটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ অফ আলফা টি স্কয়ার, এই সূত্রের সাহায্যে তুমি থিটা বের করবা। তারপরে ঘূর্ণন সংখ্যা বের করতে চাচ্ছ, তাহলে ঘূর্ণন সংখ্যা n ইকুয়াল টু হবে থিটা ডিভাইডেড বাই 2 পাই। থিটা সূত্রটা কোথা থেকে আসছে? s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কয়ার। ওগুলো ছিল রৈখিকের ক্ষেত্রে, সেটাকে আমরা কৌণিকে কনভার্ট করছি। কৌণিকে কনভার্ট, s এর জায়গায় আসছে থিটা, u এর জায়গায় আসছে ওমেগা নট, a এর জায়গায় আসছে আলফা। অর্থাৎ সব রৈখিক জিনিসগুলোকে আমরা কৌণিকে কনভার্ট করছি। করার পর যেটা আসবে সেটা হচ্ছে কোণ। সে থামতে থামতে যত কোণ উৎপন্ন করে সে থেমে যাবে। যেমন ফ্যানটা একবার যদি মানে কি বলে একটা ঘূর্ণন দেয়, তাহলে সে রেডিয়ানে 2 পাই রেডিয়ান অতিক্রম করে। আর যদি কি করে আর একটু বেশি ঘূর্ণন দেয়, মানে আরো বেশি করে, তাহলে 2 পাই 2 পাই 2 পাই 2 পাই করে সে ঘূর্ণন দিতেই থাকবে। তো এই কারণে বেসিক্যালি আমরা 2 পাই দ্বারা ভাগ করছি। তাহলে ঘূর্ণন সংখ্যা n ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 2 পাই আমরা বলতে পারতেছি। এইভাবে তুমি ঘূর্ণন সংখ্যাটা বের করতে হবে। এরকম ভাবে স্টেপগুলো মনে আছে? মনে পড়ছে এখন বলাতে? জি স্যার। আর যদি মনে না পড়ে খাতায় লেখা আছে, খাতা থেকে দেখে নিবা। এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি বলছে? ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তির তুলনা করো। তাহলে এমনিতে গতিশক্তি হচ্ছে ek equal to half mv স্কয়ার। তাহলে কৌণিক বুঝাইতে হলে অবশ্যই আমাকে বেগের জায়গায় কৌণিক বেগ আনতে হবে। এন্ড কৌণিক বেগ আসার নিয়মটা কি? v equal to r ওমেগা। তাহলে দাঁড়াচ্ছে half m r স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে একটু এরপরে m r স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? জড়তার ভ্রামক ইনটু ওমেগা স্কয়ার। তাহলে ঘূর্ণন গতিশক্তি ek ইকুয়াল টু সূত্র দাঁড়াচ্ছে কত? হাফ i ওমেগা স্কয়ার। এই যে হাফ i ওমেগা স্কয়ার দাঁড়াচ্ছে, এখানে i কি? জড়তার ভ্রামক, ওমেগা কি? কৌণিক বেগ। ঠিক আছে? জি হাফ স্যার। জি স্যার। i ওমেগা স্কয়ার যে বুঝাইলাম, এখানে i কি? জড়তার ভ্রামক, ওমেগা কি? কৌণিক বেগ। তাহলে এবার জড়তার ভ্রামকের যে ব্যাপারটা যদি আমরা বলি, যে দণ্ডগুলো, সেই দণ্ডগুলো কোনখান দিয়ে অক্ষটা গেছে? মাঝখান দিয়ে। আর মাঝখান দিয়ে যখন অক্ষ যায় তখন আমরা
যখন মাঝখান দিয়ে অক্ষ যায় তখন আই এর সূত্র আমরা কি লিখি ml স্কয়ার ডিভাইডেড বাই 12। তাহলে তোমাকে দুইটা দণ্ডের মাঝখানে কৌণিক গতিশক্তির তুলনা করতে বলছে। প্রথম দণ্ডের জন্য একবার কৌণিক গতিশক্তি, দ্বিতীয় দণ্ডের জন্য আবার কৌণিক গতিশক্তি। তবে দুইটার ক্ষেত্রে ভর এবং এল এর মানের কি আছে, পরিবর্তন আছে। মাঝখান দিয়ে গেছে বলে আই এর সূত্র এটা হইছে। যদি এক প্রান্ত দিয়ে যাইতো তখন ml স্কয়ার বাই 3 হইতো না? 3 তাহলে সেখান থেকে তুমি আই এর মানটা এখানে বসাবা। আর ওমেগার মান কোত্থেকে বের করতে পারবা? ওই যে আমাকে বলে দিছে প্রতি মিনিটে 300 বার, প্রতি মিনিটে 350 বার। বুঝছো? জি স্যার। ওখান থেকে বসাইলে তুমি কৌণিক গতিশক্তির ব্যাপারটা পাবা আর কি। আশা করি বুঝতে পারছো। আর বাকি অঙ্কগুলো আমি অন্যদের করাবো, অন্যদেরকে করালে ওই রেকর্ডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, মানে সবাই মিলে ঝিলে একসাথে রেকর্ড। এখানে কি করতে হচ্ছে, এখানে যে কাজটা করতে হবে, এখানে t = fc প্রাইম আমরা বলি। তাহলে t এর মান 100 ধরে m ওমেগা স্কয়ার r বলবা, সেখান থেকে ওমেগা বের করবা। আর ওমেগা সমান 2 পাই ক্যাপিটাল N ডিভাইডেড বাই স্মল t। এখান থেকে n এর মানটাকে বের করবা আলাদা করে। এটা হিসাব করে ফেলবো, মান বসে হিসাব করবা। t গিয়ে গুণ হবে 2 পাই দ্বারা ভাগ হবে। t মানে হচ্ছে প্রতি মিনিটে বলছে আমাকে। প্রতি মিনিটে হওয়ার জন্য আমরা কি করব? প্রতি মিনিটে বলে দিছে আমাকে, এখানে প্রশ্নে দেখো বলছে প্রতি মিনিটে খ নাম্বারটা 4 এর খ, এই সুতার সাহায্যে বস্তুটিকে প্রতি মিনিটে সর্বোচ্চ কতবার ঘোরানো যাবে। ঠিক আছে, বুঝতে পারছো এখন? শুধু স্যার n এর মান নির্ণয় করব না স্যার? হ্যাঁ, প্রতি মিনিটে কতবার ঘোরানো যাবে n এর মান নির্ণয় করতে হবে। স্যার t সমান তো 1 মিনিটই হবে না? হ্যাঁ, ওই যে প্রশ্ন বলে দিছি তো, প্রতি মিনিটে। প্রশ্নে বলছে বস্তুটিকে প্রতি মিনিটে কতবার ঘোরানো যাবে। স্যার আমরা প্রথমটাতে কেন্দ্রবিন্দু বল মান বের করব না? প্রথমটাতে টান দেওয়া আছে না? এটা প্রথমটাতে তুমি এই জিনিসটা বের করছো, কেন্দ্র বিমুখী বল। ওই কেন্দ্র বিমুখী বল যদি 100 নিউটন বেশি হয় তাহলে সুতাটা ছিঁড়ে যাবে, যদি কম হয় তাহলে সুতাটা ছিঁড়বে না। আর 2 নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতি মিনিটে কতবার ঘুরবে সর্বোচ্চ। তাহলে ততক্ষণ পর্যন্তই ঘুরতে পারবে যতক্ষণ পর্যন্ত সুতাটা ছিঁড়বে না। তাহলে টি এর মান 100 পর্যন্ত সুতা সহ্য করতে পারে। টি এর মান 100 ধরে আমরা বের করতে চাচ্ছি যে কতবার সে সর্বোচ্চ ঘুরতে পারবে। ঠিক আছে? জি স্যার। এবার 3 এ যাও, 4 এর 3। স্যার প্রথমটার মধ্যে ওমেগার মান কত ধরবো? ওমেগার মান তুমি বের করবে প্রতি মিনিটে 90 বার। ওকে স্যার। উদ্দীপকের বস্তুটিকে উলম্ব তলে ঘোরানো হলে সুতাটা ছিঁড়ে যাবে কিনা। উলম্ব তলে ঘুরাবো আমরা এবার। উদ্দীপকে যা বলছি সবকিছু সেম থাকবে, শুধু তলটা অনুভূমিকের জায়গায় কি হবে, উলম্ব হবে। তাহলে উলম্ব তলে ঘুরাইলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কোন বিন্দুতে? সি বিন্দুতে থাকে স্যার। সি বিন্দুতে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি সরাসরি সি বিন্দুর জন্য নির্ণয় করবে। আমরা সি বিন্দুর জন্য লিখতে পারি সুতার টান = এফসি প্রাইম প্লাস ডব্লিউ, সি বিন্দুর জন্য। তুমি চাইলে উপরে বাংলা কথাই লিখে দিতে পারো যে উলম্ব তলে ঘূর্ণনের ক্ষেত্রে সর্বনিম্ন বিন্দু যেটা, সেই বিন্দুতে সে কি পায়, সুতা সবচেয়ে বেশি টান পায়। সুতরাং সর্বনিম্ন বিন্দুতে টান বল T = এফসি প্রাইম প্লাস ডব্লিউ। তাহলে এফসি প্রাইম তো জানো যেভাবে বের করবা ওমেগা স্কয়ার আর, আর এটা যা সমান জানো mg। দুইটা যোগ করে দিবা, যোগ করে দিলে তুমি কার মান পেয়ে যাবা, টানের মান। এই টান যদি সুতার সর্বোচ্চ টানের থেকে কি হয়, বেশি হয়, তাহলে কি হবে, সুতাটা ছিঁড়ে যাবে। আর যদি কম হয়, স্যার সূত্রের সর্বোচ্চ টান 100 থেকে যদি বেশি তাহলে ছিঁড়ে যাবে। হ্যাঁ, এর থেকে বেশি হলেই সুতাটা ছিঁড়ে যাবে। তুমি যেভাবেই ঘুরাও, যে তলেই ঘুরাও, আমাদের দরকার হচ্ছে সুতার উপর কত টান অনুভব হচ্ছে। যদি 100 থেকে বেশি হয় তাহলে সে ছিঁড়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার 5 নাম্বার প্রশ্নটাতে আমরা যাই।
5 নাম্বারে তোমরা নিজেরা পড়ো, আমি এটা বাংলায় লিখে ফেলছি বলে সাজাইতেও পারি না এখন পর্যন্ত। 1 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে বেঁধে ভূমি হতে 5 মিটার উচ্চতায় অনুভূমিক তলে প্রতি মিনিটে 100 বার ঘোরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 100 নিউটন বল সহ্য করতে পারে। তো উদ্দীপক অনেকটা আগের মতোই, শুধু এখানে একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে উচ্চতা। অনুভূমিক তলে ভূমি হতে 5 মিটার উচ্চতায় তাকে ঘোরানো হচ্ছে। তাহলে এটা অনেকটা 3 নাম্বার অঙ্কের মতো হয়ে গেল না? দেখো তো, উদ্দীপকের তথ্য মতে সুতাটি ছিঁড়বে কিনা। তাহলে সুতা ছিঁড়বে নাকি ছিঁড়বে না সেটা কিসের উপর ডিপেন্ড করবে? কেন্দ্রের ভূমির উপর। এই সি বিন্দু কেন আসতেছে এখানে? তল কোনটা আগে সেটা কি? এইখানে তল হচ্ছে অনুভূমিক তল, এইটা প্রথম সবার আগে এটাকে খুঁজে বের করবা যে তলটা কোন তল। প্রথম কথা হচ্ছে অনুভূমিক তল। অনুভূমিক তলে কোনো এ বিন্দু নাই, কোনো বি বিন্দু নাই, কোনো সি বিন্দু নাই, সবগুলোই কেমন? সেম বিন্দু। তাহলে অনুভূমিক তলে ঘুরালে সুতার উপর যে টান সেটা কি ইকুয়াল টু কি? এফসি প্রাইম না? জি স্যার, কেন্দ্রবিমুখী বল। কেন্দ্রবিমুখী বল। তাহলে এই যে উদ্দীপকের তথ্য মতে সুতাটি ছিঁড়বে কিনা, তাহলে ছিঁড়বে নাকি ছিঁড়বে না কিসের উপর বুঝতে পারবো? কেন্দ্রবিমুখী বল। কেন্দ্রবিমুখী বল বের করবা, দেখাবা সুতার টানের থেকে সুতা 100 নিউটন বল বা টান সহ্য করতে পারে সেটা থেকে বেশি নাকি কম হয়েছে। ঠিক আছে? জি স্যার। তাহলে প্রথমটা গেল। এবার আমরা দ্বিতীয়টাতে যাচ্ছি। সুতার দৈর্ঘ্যের কি পরিবর্তন করে বস্তুটিকে সফলভাবে ঘোরানো সম্ভব? তার মানে হচ্ছে সুতাটা ছিঁড়ে যাবে। তোমাকে উদ্দীপকে যেসব কথা বলে দেওয়া আছে সুতাটি ছিঁড়ে যাচ্ছে, এখন সুতার দৈর্ঘ্যটাকে তুমি পরিবর্তন করে সফলভাবে তাকে ঘুরাবা যেন সুতাটা না ছেড়ে। দৈর্ঘ্য কম বা বেশি করে আমরা কি করতে পারবো? সুতাটাকে বস্তুটাকে ঘুরাইতে পারবো। তাহলে সুতা সর্বোচ্চ কত টান অনুভব করতে পারে? 100। এবং যেহেতু আমরা তাকে কোন তলে ঘুরাচ্ছি? অনুভূমিক তলে, তাহলে টান কি ইকুয়াল টু হয় এফসি প্রাইম। এখন আগে যে উদ্দীপকের তথ্য দেওয়া ছিল, অর্থাৎ প্রতি মিনিটে যদি আমরা 100 বার ঘুরাই তাহলে কেন্দ্রভূমিখী বলটা যা হবে, এখন সেটাকে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। এফসি প্রাইম, তাহলে এফসি প্রাইম ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এম ওমেগা স্কয়ার আর। তাহলে টি সহ্য করতে পারে কত ওয়াট, কত টান? 100 টান সহ্য করতে পারে। এম এর মান আমরা জানি, ওমেগার মান আমরা বের করতে আমাদেরকে দেওয়া আছে প্রতি মিনিটে 100 বার। আর সেখান থেকে আমরা কার মান বের করব? নতুন একটা আর এর মান বের করব। তাহলে আগে একটা আর ছিল, আগে একটা আর ছিল না? জি জি স্যার। স্যার। এখন তুমি 100 ধরে টি এর মান 100 ধরে তখন তুমি নতুন আরেকটা আর বের করবা। ওমেগার মান উদ্দীপকে যা দিছে প্রতি মিনিটে 100 বার ওইটাই থাকবে, এম এর মান যা দিছে তাই থাকবে, তুমি নতুন একটা আর বের করবা। তাহলে আগে একটা আর ছিল, তুমি নতুন একটা আর বের করছো, তাহলে সেখান থেকে তুমি বলতে পারবা যে আমাদের দৈর্ঘ্য বাড়াইতে হবে না কমাইতে হবে, সুতার দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে, যে বৃদ্ধি করতে হবে না হ্রাস করতে হবে, সেটা তুমি মান থেকে বুঝতে পারবা। ক্লিয়ার? যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কি বলতে পারবো যে কোনো পরিবর্তন লাগবে না? হ্যাঁ, যদি মনে করো যে পরিবর্তন না হলে নাই নাই বলবো আর কি। কেন বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। ক্লিয়ার? স্যার। তিনে যাচ্ছি, এবার গতে যাচ্ছি। গতে ঠিক আছে। এবার বস্তুটি ছিঁড়ে গেলে কত দূরে গিয়ে ভূমিতে পড়বে? বস্তুটি যদি ছিঁড়ে যায় তাহলে কত দূরে গিয়ে ভূমিতে পড়বে? আসলে উদ্দীপকে যে তথ্যটা তোমাকে দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী বস্তুটা ছিঁড়ে। হ্যাঁ বলো। এক্স দূরত্বে গিয়ে পড়বে না? হ্যাঁ, এক্স দূরত্বে গিয়ে পড়বে, ওইটাই আর কি বলতেছি। উদ্দীপকে যে তথ্যটা আমাদেরকে দেওয়া আছে প্রতি মিনিটে 100 বার ঘোরানো হচ্ছে, সেই অনুযায়ী বস্তুটা ছিঁড়ে যায়, সেটা আমরা 1 নাম্বার প্রশ্ন থেকে জানতে পারছি বা জানতে পারবো আর কি। যদি ছিঁড়ে যায় তাহলে তার একটা কি থাকবে? বেগ থাকবে। ভি কিভাবে নির্ণয় করব? ভি ইকুয়াল টু আর ওমেগা দিয়ে, তাই তো? জি স্যার। স্যার এখানে একটা প্রশ্ন গ নাম্বার করে দেন স্যার একটু। তাহলে যখন অনুভূমিক ভাবে ঘুরাবা, যেখান থেকে সে ছিঁড়ে যাবে সেখান থেকে সে গিয়ে ভূমিতে পড়বে, তার একটা বেগ থাকবে ভি নট। সেই ভি নট বের করবো আমরা আর ওমেগা দ্বারা। ওমেগার মান কোথা থেকে পাবো?
সেটা আমাকে উদ্দীপকে বলে দিচ্ছে যে প্রতি মিনিটে কতবার ঘুরে 100 বার। 100 বার। স্যার 100 বার। ওখান থেকে তুমি ওমেগা পাবা, ব্যাসার্ধের মান দেওয়া আছে, তুমি ভি নট পাবা। এবার ভূমি থেকে 5 মিটার উচ্চতায় কিন্তু ছিল, বা 5 মিটার উচ্চতায় ঘোরানো হচ্ছিল, তাহলে সে কোথায় গিয়ে পড়বে? এক্স এর মানটা তোমাকে বের করতে বলা হয়েছে এই প্রশ্নে। সেটা হচ্ছে প্রশ্নের প্রথম অংশ, যে কোথায় গিয়ে পড়বে। এবার দ্বিতীয় অংশে কি জানতে চাইছে? দ্বিতীয় অংশে কি জানতে চাইছে দেখো, যে কত বেগে ও কত কোণে আঘাত করবে। তাহলে এটা প্রাসের মতো, প্রাসের অঙ্কই না, পুরোটা বলা যায় না? জি স্যার। কত বেগে কত কোণে আঘাত করবে, তার মানে তোমার প্রাসের বেগ নির্ণয় করতে হবে, প্রাসের কোণ নির্ণয় করতে হবে। বেগ আর কোণের সূত্র কি মনে আছে? মনে আছে? জি স্যার। b equal to root over vx square plus vy square আর tan theta equal to vy by vx, এই দুটো সূত্র দিয়ে আমরা বেগ এবং কোণ নির্ণয় করতে পারবো। সিস্টেম তো জানা আছে নাকি? সময় লাগবে আমাদের, সেই যে এখান থেকে এখানে পড়তেছে কত সময় লাগতেছে সেই সময়টা আমরা বের করে নিয়ে আসবো। তারপর সময় ব্যবহার করে vx vy নির্ণয় করবো। এগুলো প্রাসের, এগুলো আমি আর বলতেছি না। ঠিক আছে, পারা যাবে। এবার আমরা 6 এ যাই। সেম ভাবে 2 কেজি ভরের একটি বস্তুকে, স্যার বলো। স্যার স্যার আজকে পরীক্ষার মধ্যে কি প্রাসের এগুলো একসাথে থাকবে আজকেরটাতে? হ্যাঁ, যদি লাগে আসবে না, যদি ওরকম ভাবে লাগে তাহলে তো থাকবে আর কি। কি বলছে দেখো, 2 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার দৈর্ঘ্যের একটি সুতার সাহায্যে বেঁধে ভূমি হতে 5 মিটার উচ্চতায় উলম্ব তলে প্রতি মিনিটে 80 বার ঘোরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 150 নিউটন বল সহ্য করতে পারে। ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতায় সুতাটি, ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় সুতা কত বল অনুভব করবে? তাহলে কোন তলে ঘুরাচ্ছি আমরা, প্রথমে সেটা দেখো। উলম্ব তলে। তোমার প্রথম কাজ হচ্ছে এই সব অঙ্কের ক্ষেত্রে আগে তলটা বের করা, যেহেতু দুই ধরনের আছে। উলম্ব তলে ঘুরাইলে সর্বোচ্চ বিন্দু আছে একটা, আবার সর্বনিম্ন বিন্দু আছে একটা, মনে আছে? সর্বোচ্চ বিন্দুকে আমরা বলছিলাম এ, আর সর্বনিম্ন বিন্দু যেটা সেটাকে আমরা কি বলছি? সি, আর মাঝামাঝি হচ্ছে বি। তাহলে তোমাকে বলছে ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায়, তাহলে তুমি যে ঘুরাচ্ছ বস্তুটা, যে ঘুরাচ্ছ, উঠতে উঠতে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে না? সর্বোচ্চ বলতে ওই এ বিন্দুর কথা বলা হচ্ছে তোমাকে এখানে। তাহলে এই বিন্দুতে কত বল অনুভব করবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। কে? সুতা। তাহলে ওখানে সুতার টান কত? P equal to W ওজন মাইনাস FC প্রাইম মাইনাস W না? জি স্যার। স্যার TC প্লাস W। আচ্ছা, ওখান থেকে তুমি সুতার টান বের করে ফেলতে পারবা, সিস্টেম সব আগের মতোই। আর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের তথ্য মতে সুতাটি ছিঁড়ে যাবে কিনা। সুতাটি ছিঁড়বে নাকি ছিঁড়বে না সেটা কোন বিন্দু থেকে যাচাই করবো আমরা? সর্বনিম্ন বিন্দুতে। সর্বনিম্ন বিন্দু অথবা সি বিন্দুতে। বুঝা গেছে? জি স্যার। এইগুলো ছিল আমাদের মোটামুটি আমরা যা যা পড়েছি তার ভিতরে। আর কৌণিক ভরবেগ নিয়ে কিছু কথা আমি আগের সেকশনে বলছি, তো এটা তোমাদেরটা ওদেরটা, এরপর তোমাদের সাথে তোমাদের পরে আরো একটা ক্লাস আছে, সবগুলোকে মিলে ঝিলে আমি একটা বড় ভিডিও বানাই, আপলোড দিব, তোমরা পুরোটা একবার দেখে নিবা, আশা করি পারবা। কৌণিক ভরবেগ কিভাবে আসছে, ওটা মানে কি, সেই কথাগুলো বলছি। তারপরে জড়তার ভ্রামক নিয়ে একটা দুইটা অঙ্কের কথা বলছি, মোটামুটি ওগুলো সবগুলোই বলছি। আর এখানে এগুলো বলছি। এই 5-6টার ভিতরে আশা করি চলে আসবে, বা এই টাইপে হবে। বুঝতে পারছো? আর এই প্রশ্নগুলো কি পিডিএফ আকারে দেওয়া যাবে? হ্যাঁ, আমি এখনো দিয়ে দিচ্ছি। এগুলো কালকে রাতে লিখছি, তো ওই যে দেখো এখনো বাংলা রয়ে গেছে, এগুলো ইংলিশও করি না এখনো। 1 মিটার 80 বার, এগুলো এখনো ওইটাও করি না। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো না। স্যার এখানে বলছে যে সুতাটি ছিঁড়বে কিনা। স্যার তাহলে 100 নিউটনের থেকে যদি কেন্দ্রমুখী বল দ্বিমুখী বল বেশি হয় তাহলে তো সুতাটা না ছিঁড়ে না যাবে। না না, বের করলে হবে না? না না, উলম্ব তলে কি শুধু সুতার টান কি শুধু কেন্দ্র বিমুখী বলের উপর ডিপেন্ড করে নাকি? সেটা তো অনুভূমিক স্যার, বল। উলম্ব তলে তো এরকম না। সি বিন্দুতে উলম্ব তলে তো তোমাকে সি বিন্দুর জন্য যাচাই করতে হবে, কারণ সি বিন্দুতে সুতার টান দুইটা যোগফল, এফসি প্রাইম এবং ওজনের যোগফল হয়।
জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো প্রশ্নে কোশ্চেন আছে কিনা থাকলে আমাকে বলো, আমি দেখাই দিচ্ছি।